আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ হোসেন সৈকত। তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড করে ডেইলি চ্যালেঞ্জের ম্যাক্সিমাল রেক্টেঙ্গেল। তো সবার আগে আমরা শুরু করি আমাদের এই প্রবলেমটা বোঝার মাধ্যমে। তো আমাদের প্রবলেম যেটা বলতেছে সেটা হলো যে একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। এই যে আমাদের এখানে গিভেন যে রেক্টেঙ্গেলটা দেওয়া আছে, এই রেক্টেঙ্গেলে দুইটা পসিবল ভ্যালু আছে। একটা হতে পারে 1 এবং আরেকটা হতে পারে 0। এই 1 এবং 0 দিয়ে আমাদের যেই ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সের মধ্যে লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল বের করতে হবে, যেরকম হচ্ছে এইটা, যার পুরোটাই 1 কন্টেইন করতেছে। এই যে এই পুরোটাতেই 1 আছে। আবার লার্জেস্ট বাদ দিয়ে যদি আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখি যেগুলো লার্জেস্ট না, তবে মানে এই এক্সাম্পলের মধ্যে ইনক্লুড হয়, যেরকম হচ্ছে এইটা, এই যে একটা আছে, এই রেক্ট্যাঙ্গেলও কিন্তু এরকম একটা রেক্ট্যাঙ্গেল যে রেক্ট্যাঙ্গেলে শুধুমাত্র 1 রয়েছে, কিন্তু এইটার টোটাল এরিয়া হচ্ছে 5। আবার এই যে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এইটাও আমাদের পুরোটা 1 ক্যারি করে, যেটার এরিয়া 4। এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যে যদি কোনো 1 একা থাকে, সে কিন্তু নিজেও একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতেছে, যেটার এরিয়া হচ্ছে 1। ওকে, তাহলে আমরা মোটামুটি আশা করি প্রবলেমটা বুঝতে পারছি। তো এই যে প্রবলেমটা রয়েছে, এই প্রবলেমটার অ্যাকচুয়ালি আরেকটা ভার্সন রয়েছে, বা এই প্রবলেমটা আরেকটা দিক থেকে নেওয়া। সেটা হচ্ছে একটি হিস্টোগ্রামের ম্যাক্সিমাম রেক্ট্যাঙ্গেল এরিয়া বের করা। তো এটার সাথে আমরা ওইটা মেলানোর চেষ্টা করব। আগে প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। আগে আমরা ওই প্রবলেমটা বোঝার চেষ্টা করি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম রেক্ট্যাঙ্গেল এরিয়া ইন এ হিস্টোগ্রাম। তাহলে ফর এক্সাম্পল আমরা এখানে একটা হিস্টোগ্রাম ড্র করি। ফর এক্সাম্পল, সরি, ওকে, আচ্ছা, এটা আমরা কন্টিনিউয়াস করি, তাহলে বেশি সুন্দর হবে। এরপর হচ্ছে 3 নিয়ে একটা, এবং আরেকটা নেই 2। এখন এই প্রবলেমে যদি আমাদেরকে বলে যে ম্যাক্সিমাম এরিয়া বের করতে এই রেক্ট্যাঙ্গুলার, এই হিস্টোগ্রামের, তাহলে কোনটা হবে? সেটা সেটা হবে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, যেটার টোটাল এরিয়া হবে হচ্ছে 8, তাই না? বাকি কোন কোন অংশ ছিল? যেরকম এই অংশটা ছিল, তবে এইটা হচ্ছে 6, এই যে এই একটা অংশ আছে, তবে এইটার এরিয়া আসে হচ্ছে 6। তো যাই হোক, এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? এই প্রবলেমটা সলভ করতে হলে আসলে যেতে হবে আরেকটা প্রবলেম। মানে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, মূল আমাদের যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা সলভ করার পূর্বে আমরা আরও কিছু সাব প্রবলেমগুলো আগে সলভ করে আসতেছি। তাহলে আমাদের এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করা যাবে সেটা বুঝতে সহজ হবে। তো এই হিস্টোগ্রামের রেক্ট্যাঙ্গল বের করার পূর্বে আমরা চলে যাব আরেকটা টপিকে, যেই টপিকটার নাম হচ্ছে, এটা একটা স্ট্যাকের টপিক, এবং টপিকটার নাম হচ্ছে মনোটোনিক স্ট্যাক। ঠিক আছে? তো
মনোটোনিক স্ট্যাক কি বা এটা কিভাবে কাজ করে, এটার জন্য আমাদের চিত্র আগেরটাই লাগবে। এবং এখানে আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রত্যেকটা পজিশনে থেকে আমরা যেই পজিশনে কারেন্টলি থাকব এই পজিশন থেকে আমরা ফাইন্ড আউট করব যে এর নিয়ারেস্ট বা ইমিডিয়েট বড় একটা ভ্যালু যেটা এটার পরবর্তীতে রয়েছে। আমাদের যে শুরুতে 0 নম্বর ইন্ডেক্সে যে 2 ভ্যালুটা রয়েছে, 0তম ইন্ডেক্সে থাকা যে 2 ভ্যালুটা রয়েছে, এই 0তম ইন্ডেক্সের 2 ভ্যালুর ইমিডিয়েটলি বড় একটা ভ্যালু সেটা হচ্ছে কিন্তু 4। 2 এর ইমিডিয়েটলি বড়, 1 2 এর ছোট, 2 2 এর ছোট, 4 হচ্ছে 2 এর ইমিডিয়েট বড়। তাহলে এখানে আমরা 4 লিখতে পারি, 4 হচ্ছে 2 এর ইমিডিয়েট বড়। তারপরে 1 এর ইমিডিয়েট বড় যে 1 এর ডান দিকে রয়েছে। দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ওর ইমিডিয়েট বড় এবং ডাইরেকশনটা যে কোনো একটা দিকে হবে। তাহলে এটা হবে 2, 2 এর জন্য হবে 4, 4 এর জন্য অ্যাকচুয়ালি নাই, তো আমরা নাইয়ের জন্য লিখি -1, 3 এর জন্য নাই, এটার জন্য -1, ডান দিকে নাই, 3 এর বাম দিকে রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র ডান দিকে বের করতেছি, কারণ এই অ্যালগোরিদমের ক্যাটাগরিটা এরকম। এটা বের করার মানে আমরা যদি এইভাবে অ্যাপ্রোচে আগাই তাহলে শুধুমাত্র একদিকেই বের হবে। ওকে, তাহলে 2 এর জন্য -1 আসবে। ঠিক আছে, তাহলে মনোটোনিক স্ট্যাকে আর কাজটা কি এই প্রবলেমটা সলভ করার জন্য, যেখানে কি করতে হবে, আমি যদি কোনো একটা স্থানে অবস্থান করি সেইটার জন্য সে আমাকে বলে দিবে যে আমার চাইতে বড় এবং আমার ডান দিকে থাকা আমার চাইতে বড় কোন ভ্যালুটা রয়েছে। অনেকটা বিল্ডিংয়ের মতো চিন্তা করি যে আমি আছি হচ্ছে এই বিল্ডিংয়ে দাঁড়ানো, তো আমি এদিক থেকে যদি সোজা তাকাই, এদিক থেকে যদি সোজা তাকাই, কোন বিল্ডিং এর কারণে আমার দৃষ্টিটা আটকে যাবে। আমি যদি এখানে দাঁড়াই, এখানে দাঁড়িয়ে যদি এই দিকে তাকাই, তাহলে এই তাকালে এই 4 যে বিল্ডিংটা আছে 4 তলা, এই বিল্ডিংটা থেকে কিন্তু আমার চোখটা আটকে যাবে, আমি আর সামনের দিকে দেখতে পারবো না। তো আমাকে প্রত্যেকটা বিল্ডিংয়ে দাঁড়িয়ে আমাকে চিন্তা করতে হবে পরবর্তী এমন কোন বিল্ডিংটা আছে যার জন্য আমি আর সামনে দেখতে পারবো না। যদি আমরা প্রবলেমটাকে আরেকটু ঘুরিয়ে বলি, ঠিক আছে, তো আমরা এখন এটা যদি একটু সলভ করি, এটা সলভ করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে একটু ক্যাটাগরি করি। মানে ক্যাটাগরি কীরকম, যেমন সবার আগে আছে 2, ঠিক আছে, সবার আগে আছে 2, ওকে, 2 বিল্ডিংয়ে আমি এখন দাঁড়ানো, মানে একটা সিনারি আমরা চিন্তা করি, কল্পনা করি, তাহলে দেখবো যে এই প্রবলেমটা সলভ করা আমাদের জন্য ভালো হবে। মনে করি এটা একটা মহল্লা, একটা এলাকা, যেই মহল্লায় এরকম প্লেন এবং একটা সরল রেখার মতো একটা এরিয়া আছে, শুধু এটুকুই, ঠিক আছে, এটা একটা জমি মনে করি, যেই জমিতে সবার আগে একজন একটা বিল্ডিং উঠালো, 2 তলা একটা বিল্ডিং উঠালো, ঠিক আছে, সে একটা 2 তলা বিল্ডিং উঠালো, 2 তলা বিল্ডিং উঠে সে তার ডান দিকে তাকালো, দেখলো যে তার চোখ আটকাছে না, সে এইখানে দাঁড়িয়ে সে অসীম পর্যন্ত দেখতে পারতেছে, তাকাইতে পারতেছে। এই জন্য আমরা -1 দ্বারা বুঝাইলাম তার কারেন্ট অবস্থা হচ্ছে অসীম, সে অসীম পর্যন্ত তাকাতে পারে। এরপরে তার পাশে আরেকজন একতলা একটা বিল্ডিং তুললো, ঠিক আছে, এখন তার পাশে যে একতলা একটা বিল্ডিং তুললো, এই একতলা বিল্ডিংয়ে দাঁড়ানো লোকও কিন্তু যখন ডান দিকে তাকাবে তখন সে অসীম পর্যন্ত দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা -1। আবার 2 তলার উপরে যেই লোকটা আছে তার কিন্তু একতলা বিল্ডিংয়ের জন্য কোনো অসুবিধা হচ্ছে না, সে কিন্তু তারপরেও অসীম পর্যন্ত দেখতে পারতেছে, ঠিক আছে। আমরা এরপরে দেখতেছি যে এরপরে আরেকজন ব্যক্তি আসলো যে আরেকটা 2 তলা বিল্ডিং তুলছে, ঠিক আছে, সে 2 তলা একটা বিল্ডিং তুলছে। এখন একটু খেয়াল করি, এখন এই লোক যখন একটা 2 তলা বিল্ডিং তুললো তখন কিন্তু তার পূর্বে থাকা, বুঝতে হবে কিন্তু
এই যে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ের আগে যতগুলো বিল্ডিং রয়েছে তার মধ্যে যারা যারা এই বিল্ডিংয়ের চাইতে ছোট, এই বিল্ডিংয়ের চাইতে ছোট, তারা কিন্তু আর অসীম পর্যন্ত দেখতে পারবে না। তাদের দৃষ্টি আটকে যাবে কার জন্য? এই যে নতুন হওয়া বিল্ডিংটা, যেটার সাইজ হচ্ছে 2। তার মানে এই লোকটা এই সামনে থাকা 2 তলা বিল্ডিংয়ের জন্য দেখতে পারতেছে না। এইটার বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে? তো আমরা এখানে লিখে রাখলাম যে আচ্ছা 2 তলা বিল্ডিংয়ের জন্য এই লোকটা দেখতে পারতেছে না। এই যে যে শুরুর 0 ইন্ডেক্সে থাকা 2 তলা বিল্ডিংয়ের লোক আছে, তার কিন্তু কোনো অসুবিধা নেই এখনও। ওকে, এরপরে 4 তলা একটা বিল্ডিং হলো। এইবার 4 তলা বিল্ডিং হয়, এইটা একটু বুঝতে হবে যে 4 তলা যে বিল্ডিংটা হলো এটার জন্য এই যে যে 1 তলা লোক আছে তার কিন্তু কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, অসুবিধা বলতে এখন যদি আমরা একদমই বাস্তবভাবে চিন্তা করি, তাহলে এই লোক হয়তো এই দিক দিয়ে আকাশ দেখতে পারতো, এখন সেটাও দেখতে পারবে না। তো ওইটা না, আমরা শুধুমাত্র একটু থিওরির সাথে একটু মিলে তাকাবো। সেটা হচ্ছে সে হচ্ছে শুধুমাত্র সোজাসুজি তাকাবে, ঠিক আছে? সে উপরের দিকে তাকাবে না। তো এই লোক যখন এই 2 তলা বিল্ডিং হয়েছে তখনই তার দৃষ্টি আটকে গেছে, ঠিক কি না? যখন এই 2 তলা বিল্ডিংটা হয়েছে তখনই সে আর অসীম পর্যন্ত তাকাতে পারছে না। তার মানে সে এমনি এখন এখানে হিসাবে নাই, সে বাদ। হিসাবে কারা থাকবে? হিসাবে থাকবে হচ্ছে এই যে প্রথম হওয়া 2 তলা বিল্ডিংটা আর এই যে আগের থাকা 2 তলা বিল্ডিংটা, এই নতুন হওয়া 2 তলা বিল্ডিংটা, ঠিক আছে? তো 4 তলা বিল্ডিং হয় কি হলো, এই দুইটার লস হয়ে গেছে। আমরা কিন্তু এইটাকে অলরেডি বাদ ধরে রাখছি, ঠিক আছে? ওকে, তাহলে এইখানে 4 তলা লিখে রাখবো যে 4 তলার জন্য এই লোক দেখতে পারতেছে না। এখানেও 4 লিখে রাখবো যে 4 তলার জন্য এই লোকটি দেখতে পারতেছে না। এখন এই যে 4 তলা হইল, 4 তলার উপরে যে আছে সে কিন্তু অসীম পর্যন্ত দেখতে পারতেছে। এখানে লিখে রাখবো হচ্ছে -1, এখানে -1, এখানে -1, সে অসীম পর্যন্ত দেখতে পাচ্ছে শুধুমাত্র ডান দিকে। এরপরে মনে করো 3 তলা বিল্ডিং হলো, এটাও অসুবিধা নেই, -1। এরপরে হচ্ছে আরেকটা হলো 2 তলা বিল্ডিং, তা তো সমস্যা নেই, -1। ধরো আমরা বোঝার জন্য আরেকটা করি, এরপরে হলো 5 তলা আরেকটা বিল্ডিং, 5 তলা আরেকটা বিল্ডিং। তাহলে এই 5 তলা বিল্ডিং হওয়ার জন্য কি হবে? এই 5 তলা বিল্ডিং হওয়ার ফলে এর আগে যাদের এখনো দৃষ্টি আটকায়নি, এই বিল্ডিংটা পূর্বে তৈরি হওয়া বিল্ডিং, যাদের দৃষ্টি এখনো আটকায়নি, এমন বিল্ডিংগুলোর মধ্যে, আর এটাকে মনে করো বাড়াই দিই, এটা 6 তলা বিল্ডিং, এটা 5 তলা বিল্ডিং তো, আর এটাকে 6 তলা বানিয়ে দিই, এটা 6 তলা আর এটা 5 তলা। ওকে, তাহলে এই 5 তলা বিল্ডিং হওয়ার ফলে এর আগে যারা আছে যাদের দৃষ্টি এখনো আটকায়নি, আমার শুধু তাদেরই লাগবে। এই যে যাদের দৃষ্টি আটকে গেছে, এই যে ওর দৃষ্টি আটকে গেছে, ওর দৃষ্টি আটকে গেছে, ওদেরকে আর আমার লাগবে না, ওরা কিন্তু বাদ। তাহলে যাদের এখনো দৃষ্টি আটকে নেই শুধু তাদেরকে রাখবো। তাহলে ওর এখানে হয়ে যাবে এই যে নতুন বিল্ডিং, যেটা 5 তলা একটা বিল্ডিং, 5 তলা একটা বিল্ডিং, ও কিন্তু -1, কারণ ও ওর চেয়ে বড়। এই যে 6 তলা করে দিছি না, ওর -1ই থাকবে, ওরটা আবার -1 হয়ে যাবে। এই যে যে জিনিসটা, এটার জন্যই আমরা হচ্ছে এখানে স্ট্যাক ইউজ করতে পারবো। কীরকমভাবে? আমরা যদি আরেকটু বোঝার জন্য একটু এখানে একটা স্ট্যাক রাখি, যে এই যে হচ্ছে স্ট্যাক, আর এখানে নিব হচ্ছে একটা অ্যারে, এখানে একটা অ্যারে নিব। স্ট্যাকে কি করব? সবার আগে এই যে যে 2 তলা রাখছিলাম না, 2 তলা বিল্ডিংটাকে পুশ করবো, যে 2 তলা একটা বিল্ডিং হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবং এই অ্যারেগুলোতে হচ্ছে আমরা ওই যে নিচের ভ্যালুগুলো রাখবো, -1, যে অসীম পর্যন্ত দেখতে পারতেছে। আগে সবগুলোকেই -1 করে রাখবো, তো সবাই অসীম পর্যন্ত দেখতে পারতেছে। ওকে, তো এইখানে ছিলাম, এখন এই পজিশনে আছে। এখানে যখন আসবো তখন হচ্ছে 1 তলা বিল্ডিংটা, তখন আগে চেক করবো স্ট্যাকের ভিতরে, আগে স্ট্যাকের ভিতরে চেক করব যে আচ্ছা স্ট্যাকের মধ্যে এমন কেউ কি আছে যার দৃষ্টি আমার জন্য আটকাবে। বুঝতে পারতেছি? স্ট্যাকের মধ্যে এমন কেউ কি আছে যার দৃষ্টি আমার জন্য আটকাবে। 1-এর জন্য তো 2-এর দৃষ্টি আটকাবে না, ঠিক আছে? তাহলে এখানে একটা প্লেস করে দিব। তারপরে এই 2 আসবে, এই 2 আসার পর এখন নতুন যে 2 তলা বিল্ডিংটা হবে এখান থেকে 2 আসবে। তো এই নতুন যে 2 আসবে, এই 2 এসে চেক করবে যে আচ্ছা স্ট্যাকের মধ্যে এখন কি এমন কেউ আছে যার দৃষ্টি আমার কারণে আটকে যাবে। হ্যাঁ, এই 1 তলা বিল্ডিংটার দৃষ্টি আমার কারণে আটকে যাবে। তাহলে আমরা এই 1 তলা বিল্ডিংটাকে
এখান থেকে সরিয়ে ফেলবো। কেন সরিয়ে ফেলবো? ওই যে বলছি যে যাকে আগে হচ্ছে যে স্ট্যাক থেকে পপ করে ফেলবো, ওই একটাকে পপ করে ফেলবো এবং একের স্থানে এইখানে 2 লিখে দিব, আর এখানে ইনসার্ট করে ফেলবো নতুন 2, নতুন যে 2টা আছে ওই 2টাকে এখানে ইনসার্ট করে ফেলবো। তাহলে কি করলাম যে স্ট্যাকের মধ্যে অলরেডি যারা আমার চাইতে ছোট, যে মানে নতুন যে পুরনো বিল্ডিংগুলো রয়েছে যেগুলো 2 এর চাইতে ছোট, তাদেরকে পপ করে ফেলবো এবং তাদের ভ্যালুর জন্য আমরা সেখানে 2 তলা বিল্ডিংটা লিখে রাখবো। ওকে, তারপরে 4 তলা বিল্ডিংটা হবে। 4 তলা বিল্ডিংটা যখন এরপরে আসবে এই স্ট্যাকের কাছে এসে 4 তলা বিল্ডিংটা আবার সেম চেক করবে যে আমার চাইতে ছোট এই স্ট্যাকের মধ্যে, মানে কে বাকি আছে স্ট্যাকের মধ্যে হচ্ছে তারা যারা সবসময় অসীম দেখতে পারে, স্ট্যাকের মধ্যে তারাই থাকবে যারা অসীম দেখতে পারতেছে। ঠিক আছে, এখন এইখানে কিন্তু একটা জিনিস সবসময় বোঝার, এই জিনিসটা বুঝতে হবে যে স্ট্যাকের মধ্যে যারা তারা সবসময় যদি অসীম দেখতে পারে তার মানে বোঝাই যাচ্ছে তারা এইরকমভাবে আছে। এই জন্য কখনো এরকম ভাবার দরকার নেই আচ্ছা আমার যে 4 তলা বিল্ডিংটা হলো, মানে এরকম কখনো হবে না। ঠিক আছে, এই যে মনে করি এই বিল্ডিংটা, এটা মনে করি 2, এটা 4 আর এটা 3, তো আমার কখনো এরকম হবে না যে আমার স্ট্যাকের মধ্যে 2 আর 4 থাকবে। স্ট্যাকের মধ্যে কখনো 2 আর 4 থাকা সম্ভব না। কারণ কি? কারণ 2 এর দৃষ্টি 4 নম্বর বিল্ডিংয়ের মানে 4 তলা বিল্ডিংয়ের জন্য আটকে যাবে। যদি 2 এর দৃষ্টি 4 তলা বিল্ডিংয়ের জন্য আটকে যায় তাহলে 2 এই স্ট্যাকের মধ্যে থাকবে না, 4 ওকে আগেই বের করে ফেলবে। বুঝাইতে কি পারতেছি? তাহলে কখনো এরকম হবে না যে 2 এবং 4 পাশাপাশি স্ট্যাকের মধ্যে থাকবে। যদি এরকম হয় তখন সমস্যা হয়ে যাবে, কারণ তখন 3 4কে তো সরাতে পারবে না, কারণ সবসময় বড়টা ছোটটাকে সরাতে পারবে। তাহলে মানে এই 3-এর সাথে আসলে 2 এর কোনো সম্পর্ক নেই। আমি যেটা বলতেছি আসলে আশা করি বোঝা গেছে আর কি। মানে অ্যাকচুয়ালি এটা সম্ভব না, আমি কি বলবো আর কি। তো যেটা সম্ভব না সেটা নিয়ে আর কি। তবে এটা মাথায় রাখতে হবে যে সবসময় এইখানে তারাই থাকবে যারা অসীম দেখতে পারতেছে, এবং যারা অসীম দেখতে পারতেছে তাদের অবশ্যই এরকম একটা সিকোয়েন্স হবে, নাহলে তো তারা অসীম দেখতে পারবে না, মাঝখানে একটা বড় থাকলে দেখতে পারবে না। ওকে, 4 আসবে, 4 আসে কী করবে, ওর চাইতে যত ছোট আছে সবাইকে বের করে দিবে, তাহলে এই 2টা বের হয়ে যাবে এবং ওই অবস্থানে কত বসবে, ওই অবস্থানগুলোতে এই যে এই পজিশন এবং এই পজিশন, এই 2 পজিশনে বসে যাবে হচ্ছে 4, এই পজিশনে 4 বসে যাবে, এই পজিশনেও 4 বসে যাবে, এবং স্ট্যাকের মধ্যে এখন শুধু 4 থাকবে। তারপরে স্ট্যাকের মধ্যে 3 আসবে, তারপরে স্ট্যাকের মধ্যে 2 আসবে, ওই 2টো পজিশনে -1 থেকে যাবে। তাহলে বোঝা যাবে যে এখানে অ্যাকচুয়ালি -1 মানে অসীম পর্যন্ত দেখতেছে। ওকে, এই কাজটা করার আসলে উদ্দেশ্য কি? এখন আমাদের ওই যে মনোটনিক স্ট্যাক আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা আমাদের মেইন প্রবলেমে চলে যাই। তবে মনোটনিক স্ট্যাক 4টা কাজের জন্য ব্যবহার হয়। কয়টা কাজের জন্য ব্যবহার হয়? 4টা কাজের জন্য, 1 2 3 4। সেটা কি? মনোটনিক স্ট্যাক শুধু আমরা এটা না ভাবি যে ও শুধুমাত্র লেফট অথবা রাইটের। এখন এটা তো শুধুমাত্র রাইট ডাইরেকশনের জন্য করছি, লেফট ডাইরেকশনের জন্য কি করতে হবে? আমাদের ইটারেশনের ডাইরেকশন চেঞ্জ করতে হবে। আমরা আপাতত ইটারেট করতেছি এই দিক থেকে এই দিকে, আপাতত ইটারেট করতেছি এইখান থেকে এই দিক। যদি আমি লেফটের এই সেম কাজটাই লেফটের জন্য করতে চাই আর কি, যে লেফটে আমার চাইতে বড় বিল্ডিং কে, তাই না? আমার চাইতে নেক্সট ইমিডিয়েট আমার চাইতে বড় ভ্যালু কে আছে, তাহলে আমাকে ইটারেশনটা করতে হবে এদিক থেকে এইদিকে। আশা করি বুঝতে পারতেছি, আমার ইটারেশনের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এইখানেই হয়ে গেল 2টা প্রবলেম। একটা কি, এটা যে প্রবলেম সলভ করতে হেল্প করে, একটা হচ্ছে রাইট ইমিডিয়েট ম্যাক্সিমাম, তো রাইট ম্যাক্সিমাম লিখি, রাইট ম্যাক্সিমাম। আরেকটা বের করতে হেল্প করে হচ্ছে লেফট ম্যাক্সিমাম। এখন হচ্ছে আর বাকি দুইটাও অ্যাকচুয়ালি রাইট এবং লেফটও, এবং যারা একটু মনোযোগ দিচ্ছিল তারা হয়তো এত সময় বুঝে গেছো, সেটা হবে হচ্ছে মিনিমাম। ঠিক আছে, এটা হচ্ছে রাইট মিনিমাম আর হচ্ছে লেফট মিনিমাম। কিচ্ছু হবে না, শুধুমাত্র আমাদের লজিকটা চেঞ্জ করে দিব। আমরা কি করতেছিলাম, 4 ঢুকে ওর চাইতে
ছোট যারা আছে তাদেরকে বের করে দিচ্ছিলাম। উল্টা হয়ে যাবে, যেই ছোট ভ্যালুটা থাকবে সে তার চাইতে বড় যে আছে তাকে বের করে দিবে। বোঝা যাচ্ছে? যার তার চাইতে বড় যে আছে তাকে বের করে দেওয়া মানে কি পুরো সিস্টেমটার উল্টা। আশা করি বোঝা যাচ্ছে। তারপরে আসলে এই মনোটনিক স্ট্যাকের বিষয়টা কি, এই অ্যালগরিদমটা বোঝা মোটামুটি সহজ আছে এবং এটা ইমপ্লিমেন্ট করাও সহজ আছে, তবে এটা মাথার মধ্যে ক্যাপচার করে রাখা একটু মুশকিল। নিজেরা যদি একটু ড্রয়িং করে, নিজেরা যদি কতগুলো এক্সাম্পল নিয়ে নাম্বার নিয়ে চেষ্টা করি, তাহলে আসলে এটা মাথার মধ্যে একটু ভালো করে একটা সিন তৈরি হবে মাথার মধ্যে। ওকে, এখন আমরা আমাদের মেইন প্রবলেমে চলে যাই। ওকে, আমাদের মেইন প্রবলেমে যাওয়ার আগে আমরা বলছিলাম যে মাঝখানে আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে একটি হিস্টোগ্রামের হিস্টোগ্রামের এরিয়া বের করবো আমরা, ম্যাক্সিমাম এরিয়া। এটা হচ্ছে আসলে এটুকু বুঝলেই আমাদের মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি শেষ। ওকে, তাহলে আমরা যদি এই দিকে থাকি, এইখানে আপাতত এই পজিশনে থাকি 2, ম্যাক্সিমাম এরিয়াটা অ্যাকচুয়ালি কী হবে, 2 যদি ধরি যে আমি এইখানে আছি এবং আমার যেই রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে তার একটা বাহু 2, যদি আমি এই পজিশনে থাকি, বুঝি একটু ভালো করে, এই পজিশন বলতে আর কি যে এইখানে তার একটা বাহু 2, এই যে বাহু বলতে বাহুর যেই মানে ভার্টিক্যাল লেন্থটা, হরাইজন্টাল না, এটাকে তো আমরা বলি ভার্টিক্যাল আর এটাকে বলি হচ্ছে আমরা হরাইজন্টাল। ওকে, তাহলে আমি যদি এই পজিশনে থাইকা একটু ধরে নিই যে আমার যেই রেক্ট্যাঙ্গেলটা আমি তৈরি করতে চাচ্ছি তার ভার্টিক্যাল লেন্থ হচ্ছে 2, তাহলে কিন্তু এইটার বাইরে আর সম্ভব না। আশা করি বোঝা যাচ্ছে। এই পজিশনে থাকা অবস্থায় আবারও একটু মেনশন করে দিই, ও শুধুমাত্র ওই পজিশনের জন্য। ওকে, এখন আমি পরবর্তী পজিশনে চলে গেলাম। যদি আমি পরবর্তী পজিশনে চলে যাই তাহলে কিন্তু যদি এখন সেম প্রশ্নই আবার করি যে এইখানে থাকা অবস্থায় আমার ভার্টিক্যাল লেন্থ অর্থাৎ এই যে উপরের দিকের এই লেন্থটা যদি 1 হয় আমার কাঙ্ক্ষিত রেক্ট্যাঙ্গুলার, তাহলে আমার রেক্ট্যাঙ্গুলার ম্যাক্সিমাম এরিয়া কতটুকু পসিবল, এই যে এই পুরোটা পসিবল, তাই না? ঠিক কি না? এই পুরোটা আমার রেক্ট্যাঙ্গুলার এরিয়া হওয়া পসিবল। ওকে, তারপরের পজিশনে চলে গেলাম। পরের পজিশনে যাওয়া যদি সেম কোয়েশ্চেন করি যে আমার এই লেন্থে থাকা, এখানে থাকা অবস্থা আমার ভার্টিক্যাল লেন্থ যদি 2 হয় তাহলে ম্যাক্সিমাম এরিয়া কতটুকু পসিবল, এইটুকু পসিবল। তার মানে আমি যদি প্রত্যেকটা ইন্ডেক্সে যাই, 0তম ইন্ডেক্সে, 1 ইন্ডেক্সে, 2 ইন্ডেক্সে, 3 ইন্ডেক্সে, এবং প্রত্যেকের কাছে যদি গিয়ে এই কোয়েশ্চেনটা করি যে আমার কারেন্ট যেই ভার্টিক্যাল লেন্থটা আছে বা আমার যেই লেন্থ, এটাই যদি আমার কাঙ্ক্ষিত রেক্ট্যাঙ্গেলের ভার্টিক্যাল লেন্থ হয় তাহলে ম্যাক্সিমাম কতটুকু এরিয়া হওয়া পসিবল। এইভাবে কিন্তু সবগুলোতে যা আমি ম্যাক্সিমাম রেক্ট্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, মানে ওই ভার্টিক্যাল লেন্থের জন্য ম্যাক্সিমাম রেক্ট্যাঙ্গেলটা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে এইখানেই মেন পয়েন্টটা, এই যে ম্যাক্সিমাম রেক্ট্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, এটা যদি আমি ও অফ 1 মধ্যে পেয়ে যাই তাহলে কিন্তু ও অফ এর মধ্যে আমার এই সলিউশনটা হওয়া সম্ভব। কারণ প্রত্যেকটার মধ্যে আমি একবার করে যাচ্ছি না, আমি প্রত্যেকটার মধ্যে একবার করে যাচ্ছি। এই একবারেই যদি আমি ওর কাছ থেকে ও অফ ওয়ান টাইমে ওর কাছ থেকে এই কোশ্চেনটার সলিউশন পেয়ে যেতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। এখন দেখো এই সলিউশনটা কীভাবে পাওয়া যাবে। ধরো আমি হচ্ছে এই পজিশনে আছি, এই 2তে আছি। 2তে যায় যদি আমি জিজ্ঞাসা করি যে ভার্টিক্যাল লেন্থ 2 এর ম্যাক্সিমাম রেক্ট্যাঙ্গেল কত পাবো, তাহলে প্রথমেই প্রশ্নটা আসবে যে ওর ডান দিকে আর বাম দিকে উভয় সাইডেই, লেফট সাইডে এবং রাইট সাইডেই ওর চাইতে ইমিডিয়েট ছোট কে? এই যে ওর ইমিডিয়েট ছোট হচ্ছে 1 এইটা, আর ওর এই পাশের ইমিডিয়েট ছোট এটা হচ্ছে 0। ভ্যালুর কথা বলছি, ইন্ডেক্স না কিন্তু। এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে 1 নম্বর ভ্যালু, আর এটা হচ্ছে মনে করো -1 ইন্ডেক্সে 0তম ভ্যালু।
তাহলে -1 ইন্ডেক্সে 0তম যেই ভ্যালুটা আছে সেইটা হচ্ছে ওর ইমিডিয়েটলি লেফট সাইডের সবচেয়ে ছোট ভ্যালু, আর 1টা হবে এই 2 ভার্টিক্যাল লেন্থ রেক্ট্যাঙ্গেলের রাইটের সবচেয়ে ইমিডিয়েট ভ্যালু। এতে কি হলো, আমি পেলাম লেফট সাইড হচ্ছে 1 আর রাইট সাইড হচ্ছে 0, আর ওর ভার্টিক্যাল লেন্থ হচ্ছে 2, হরাইজন্টাল লেন্থ কত হবে বলো তো? এই দুইটার বিয়োগফল, মানে এই দুইটার অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা নিব। তো ওর ইন্ডেক্স ছিল 1 আর 0 এর ইন্ডেক্স হচ্ছে -1। তাহলে যদি আমি এই দুইটার ভার্টিক্যাল লেন্থ করি তাহলে -1 এখানে আসবে 1 + 2, সরি হ্যাঁ 1 + 1 = 2, 2 আসতেছে। তাহলে কি করব, এটা থেকে আরও 1 মাইনাস করে দিব, = 1 চলে আসলো। দেখি পরেরটার এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। যখন আমি এই পজিশনে থাকবো তখন ওকে আমি জিজ্ঞাসা করব যে তোমার ইমিডিয়েট রাইট সাইডে সবচেয়ে ছোটকে। তোর ইমিডিয়েট রাইট সাইডের ছোট কেউ নেই, ওর রাইট সাইডে ছোট কেউ নেই। এখন তাহলে কি করব, -1 নিব না, আমরা এইখানে মনে করি 0 আছে, এখানে যদি 0 থাকে আর এই ইন্ডেক্সগুলোকে যদি আমরা প্রপারলি নেই 4 5 6 আর এটাকে ধরছি হচ্ছে -1, যদি এরকম হয় তাহলে এই 1-এর রাইট সাইডের সবচাইতে ছোট ভ্যালু হয়ে যাবে 6 নম্বর ইন্ডেক্সে, আর লেফট সাইডের সবচাইতে ছোটতম ইন্ডেক্স হয়ে যাবে -1-এ। এখন এই একই রকম যদি আমরা এই যে গ্রিন কালারের রেক্টেঙ্গেল আছে ওর যদি এরিয়া বের করি তাহলে তার ভার্টিক্যাল লেন্থ হবে হচ্ছে 1 এবং হরাইজন্টাল লেন্থ হবে 6 - -1 -1, তার মানে হচ্ছে 7 - 1 = 6। এই যে দেখি 1 2 3 4 5 6। ওকে, লাস্ট আরেকটা ট্রাই করি, তারপরে আমরা মেইন প্রবলেমে চলে যাব। তাহলে হচ্ছে যদি এখন এইটা করি, এই যে বেগুনি কালারের, বেগুনি না কি কালার এটা, বেগুনি তো মনে হয় এই কালারকে বলে, আচ্ছা যাই হোক ধরি এটা বেগুনি, এই যে এই কালারটা। ওকে, তো বেগুনির এই পজিশনে থেকে এইটার জন্য আমরা যদি বলি যে ওর ভার্টিক্যাল লেন্থ হচ্ছে 2, তাহলে ওর জন্য হরাইজন্টাল লেন্থ কত হবে? ওর ডান সাইডে থাকা সবচাইতে ছোট ভ্যালুটা, ডান সাইডে থাকা সবচেয়ে ছোট ভ্যালু ধরছি 0, তার ইন্ডেক্স হচ্ছে 6, এবং ওর লেফট সাইডে সবচেয়ে ছোট না, সরি ডান সাইডে থাকা ইমিডিয়েট ছোট। তো ওর ডান সাইডে কিন্তু এই যে শূন্য বাদে আর কোনো ছিল না, কিন্তু ওর লেফট সাইডে যদি আসি তাহলে ওর ইমিডিয়েট ছোট আসতেছে এই 1, তাহলে -1 -1, ঠিক আছে, মাইনাস হবে ওইখানে যে ইন্ডেক্সটা আছে আরেকটা বেশি হবে, তাহলে হচ্ছে 5 - 1 তাহলে 4, এটা আসতেছে 4। দেখি 1 2 3 4, তাহলে এই যে এই দুইটার মাল্টিপ্লিকেশন হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার 8 পেয়ে যাচ্ছি। ওকে, ভেরি গুড। এখন আসি, আমরা তাহলে কিন্তু কি শিখে গেলাম? প্রথম হচ্ছে আমরা মোনোটনিক স্ট্যাক শিখছি, এবং দ্বিতীয়ত আমরা মোনোটনিক স্ট্যাকের 4টা অপশন দেখছি। তারপরে আমরা শিখলাম হচ্ছে যে হরাইজন্টাল, 4 নম্বরে এরপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটি হিস্টোগ্রামে ম্যাক্সিমাম রেক্ট্যাঙ্গেল কীভাবে বের করবো। এখন আসি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটায়। মোটামুটি আমাদের সলভের কাছাকাছি চলে এসেছি আমরা। ওকে, ড্রয়িংয়ে ভুল হয়েছে আর কি, যাই হোক 0 0 1 0 1 1 0 0 1 1 0, আপাতত আমরা এটাই নিই। ওকে, এটার ক্ষেত্রে যদি আমরা এখন একটু ফলো করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যদি প্রত্যেকটা লাইনের জন্য
এটাকে একটা অ্যারেতে কনভার্ট করি, যে অ্যারেটা দেখতে অনেকটা এরকম হবে 1 0 1 0 0। এইটার জন্য যদি করি, এইটার জন্য করব কি, এটার উপরের দুইটা, যেহেতু আমরা যে হিস্টোগ্রাম কল্পনা করতে চাচ্ছি, বুঝাই দিতে পারতেছি, আমরা কি করব, নিচের নিচের সম্পূর্ণ অংশটাকে বাদ দিয়ে দিব। ধরবো আমাদের এইটুকুই হচ্ছে আমাদের মূল প্রশ্ন, মানে প্রত্যেকটা কলামের জন্য, রোয়ের জন্য, 1 নম্বর রোয়ের জন্য আমার কিন্তু এইটুকুই হচ্ছে আমার হিস্টোগ্রাম। 2 নম্বরের জন্য মানে প্রত্যেকটা রোতে এসে এটাকে একটা হিস্টোগ্রামে কনভার্ট করব। বুঝাই দিতে পারতেছি? না বুঝাইতে পারলে আমি আরেকটু চেষ্টা করি। সেটা হচ্ছে এটার 1 নম্বর রোয়ের হিস্টোগ্রামটা দেখতে এরকম, ঠিক আছে? এটার 2 নম্বর রোয়ের জন্য এটার হিস্টোগ্রামটা দেখতে এরকম। এই যে 2 নম্বর রোয়ের জন্য, কারণ 1 1, এই যে 1 1, এটা 0 আর 0, এটা 1 আর 1, এটা 1 আর এটা 1, এই যে এটুকু হচ্ছে এখানে নিয়েছি। যদি আর 3 নম্বর অংশের জন্য আমরা একটু করি, 3 নম্বর অংশের জন্য করি, তাহলে এটাকে আমরা, ও আচ্ছা, 2 নম্বর যে অংশ করলাম সেটাকে কি করবো, আমরা একটা কিউমুলেটিভ সাম করতে পারি। সেটা একটু লিখে রাখি। কিউমুলেটিভ সাম যেটা সহজে এরকম হবে যে যদি আগেরটা কি হয় 1 হয়, তাহলে এই দুইটার যোগফল। এই যে যদি কারেন্ট মানে বর্তমানে আমি যে পজিশনে আছি, যদি এই পজিশনে থাকা, আমরা যে পজিশনে আছি, যদি ওকে, তো আমরা যেই পজিশনে আছি, যদি সেই পজিশনে থাকা ভ্যালুটা 0 হয়, তাহলে পূর্বের ইমিডিয়েটলি ভ্যালুটার সাথে তার যোগফল করব না, এলস পূর্বের ভ্যালুটার সাথে তার যোগফল করব। তাহলে এটা 0 রয়েছে, তাহলে এটা 0 থাকবে। এটা 1 রয়েছে, তাহলে পূর্বেরটার সাথে ওর যোগফল। এটা 1 রয়েছে, পূর্বেরটার সাথে যোগফল 1। এটা 1 রয়েছে, পূর্বেরটার সাথে যোগফল 1। তাহলে দেখতে পারি এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো লাস্ট আমরা 3 নম্বরটার জন্য একবার করি। 3 নম্বর বলতে 3 নম্বর রো, এই যে এই রোয়ের জন্য, প্রত্যেক রোয়ের জন্য আমরা একবার করে করব। প্রত্যেক 3 নম্বর রোয়ের জন্য করলে এটা এরকম হয়। মানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই পুরো 1 0 এর ম্যাট্রিক্সটাকে প্রত্যেক রোতে গিয়ে আমরা একটি হিস্টোগ্রামে এটাকে কনভার্ট করতে পারি। প্রত্যেক রোতে গিয়ে এই যে 1 0 এর ম্যাট্রিক্স রয়েছে তাকে আমরা একটা হিস্টোগ্রামে কনভার্ট করতে পারি। ওকে, তাহলে এটা আসবে কত, 3 1 3 2 2। এখন এই যে হিস্টোগ্রামটা তৈরি হলো, সেই হিস্টোগ্রামে মোনোটোনিক স্ট্যাক ব্যবহার করে আমরা তার মধ্যে ম্যাক্সিমাম রেক্টেঙ্গেলের এরিয়া বের করতে পারবো। সেটা কিভাবে, এই উপরে আমরা একটু আগে সেটা দেখলাম। তো আমাদের এটার সলিউশন কোডটা যদি আমরা এখন দেখি, আশা করি প্রবলেম বোঝা গেছে ঠিক মতো হবে। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটা আমাকে নিচে লিখে জানাতে পারো। ওকে, তো সলিউশনটা পাইথনে এবং সি প্লাস প্লাস দুটাতেই আছে, আমি দুইটাই দেখাচ্ছি। তো আমরা যে কাজটা করেছি, প্রথমে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা ম্যাট্রিক্সের এন এবং এম নিয়েছি। ম্যাট্রিক্সটা এন এবং এম তার দুইটা ভ্যালু হিসেবে নিয়েছি, একটা রো এবং আর একটা কলাম, এবং পুরোটার উপরে আমরা ইটারেশন করে এই পুরো যেই ম্যাট্রিক্সটা ছিল 1 0 0 1 1 1 or 1 0 1 অথবা 0 আর কি, তো আমরা এইটার মধ্যে যেই নতুন ভ্যালুটা আছে তা এটার মধ্যেই রেখেছি, ওই ম্যাট্রিক্সের মধ্যে। মানে এটা যেহেতু পাইথনে ছিল এবং এটা স্ট্রিং দেওয়া ছিল, আমি আগে ওইটাকে ইন্টিজারে কনভার্ট করছি, এই প্রত্যেকটা ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করছি। ইন্টিজারে কনভার্ট করে যদি আমাদের কারেন্ট পজিশনের i তম ইন্ডেক্স 0 না হয় এবং আমাদের ম্যাট্রিক্সের কারেন্ট ভ্যালুও যদি 0 না হয়, তাহলে কি করতেছি, ওই ম্যাট্রিক্সের সাথে তার পূর্বের ভ্যালুটাকে যোগ করে দিচ্ছি। তাহলে এটা 1 0 0 হচ্ছে। এটা প্রথমে কি করতেছি, ইন্টিজারে কনভার্ট করতেছি, যেহেতু স্ট্রিংয়ে ইনপুটটা দেওয়া আছে, এবং ইন্ডেক্সের ক্ষেত্রে i 0 নিচ্ছি না, কারণ
এইখানেও যদি সেম রুলটা ইমপ্লিমেন্ট করতাম তাহলে এখানে -1 চলে আসতো, যেটা হয়ে যেত আউট অফ বাউন্ড, ফলে এটা একটা ইরর দিত। এরপরে আমরা এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য শুধু এটাই চেক করতেছি যে এই ভ্যালুটা কি 0, যদি 0 না হয় পূর্বেরটার সাথে যোগ হচ্ছে। এটা ভ্যালুটা কিন্তু 0, এই ভ্যালুটা 0। যদি এই ভ্যালুটা 0 হয়, যেহেতু আমরা 3 নম্বর রো এর জন্য হিস্টোগ্রাম তৈরি করতেছি, তাহলে হিস্টোগ্রাম তো কখনো এরকম হওয়া পসিবল না, তার মানে হচ্ছে এইটার জন্য আমরা এখানে একটা 0 নিব আর এখানে নিব 2। তো ফার্স্ট ইয়ার আমি এই অংশটুকু এইটুকু কাজ করতেছি। এরপরে আমি এই যে মোনোটোনিক স্ট্যাকের ফাংশনটা নিয়েছি, এটাও বেশ সহজ রয়েছে। আগে আমি একটা স্ট্যাক নিয়েছি, একটা লেফট এবং একটা রাইট নিয়েছি। লেফটের মধ্যে সবগুলোকে -1 দ্বারা দিয়ে রাখছি, যেহেতু আমরা একদম যদি 5টা এলিমেন্ট নেই তাহলে 0 1 2 3 4 থাকবে, তাহলে তার লেফট মোস্টে যদি 0 আর রাইটে যদি একটা 0 ধরি, এই 0তমটার ইন্ডেক্স হবে 5, আর একদম লেফটে যেটা 0 নেব ওর ইন্ডেক্স নিয়েছি আমি -1। এই জন্য হচ্ছে লেফটে যতগুলো আছে তার সবগুলোর ভ্যালু -1 নিয়েছি, এবং রাইটে যে আছে তার সবগুলোর ভ্যালু n, অর্থাৎ 5 বা 6 যেটা মানে সাইজ হবে সেটা নিলাম। ওকে, তারপরে এই পুরোটার উপর ইটারেশন করছি। যদি আমার স্ট্যাক ফাঁকা না থাকে এবং হচ্ছে স্ট্যাকের মধ্যে থাকা লাস্ট ভ্যালুটা কারেন্ট ভ্যালুর চাইতে বড় হয়। আমরা যখন বিল্ডিংয়ের এক্সাম্পল দিয়ে শিখছিলাম তখন সেটা ছিল হচ্ছে রাইট মোস্ট ইমিডিয়েট বড় একটা ভ্যালুটাকে বের করা, কিন্তু আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে রাইট বা লেফট উভয়ের ক্ষেত্রেই ছোট ভ্যালুটা বের করা। ফলে এটার কন্ডিশনটা হবে ছোট, যে যদি আমার স্ট্যাকের মধ্যে বিল্ডিংয়ের ক্ষেত্রে কী ছিল, যদি স্ট্যাকের মধ্যে আমার চাইতে ছোট কেউ থাকে, আর যেহেতু এটা আমরা উল্টোটা করছি, ফলে এটা আমরা করবো যে স্ট্যাকের মধ্যে যদি আমার কারেন্ট ভ্যালুর চাইতে বড় কেউ থাকে তাহলে তাকে পপ করে দিব। এবং পপ করার আগে যেহেতু এই ভ্যালুটার দ্বারা স্ট্যাকের একদম লাস্টের এলিমেন্টটা পপ হলো, ফলে সেই এলিমেন্টের স্থানে আমাদের কারেন্ট ইন্ডেক্সটা দিয়ে রাখবো। বুঝাইতে পারতেছি? আবার বলি, মনে করি এখানে আছে 4 আর এখানে আছে হচ্ছে 1। আপাতত স্ট্যাকের মধ্যেও আমার ভ্যালু 4 আছে, তাহলে যখন 1 এই স্ট্যাকের মধ্যে আমি দিব, তখন স্ট্যাকের মধ্যে আগে চেক করবো যে স্ট্যাকের মধ্যে সর্বশেষ ভ্যালুটা কত। সর্বশেষ ভ্যালু হচ্ছে 4। তো 4 যদি 1-এর চাইতে বড় হয়, তাহলে 4টাকে পপ করার পূর্বে কি করব, রাইট নামক যেই অ্যারে আছে, লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে গিয়ে এই স্ট্যাকের সবচাইতে শেষের যে ভ্যালু আছে ওর ইন্ডেক্সটা নিব, তার মানে কিন্তু আমাদের স্ট্যাকের মধ্যে অবশ্যই পেয়ার নিতে হবে। আমি যেহেতু পাইথনে করেছি, আমি এখানে টাপল ব্যবহার করছি, তো হচ্ছে যারা C++-এ করবো তারা আমরা পেয়ার নিব, এবং পেয়ার নিয়ে সেখানে এই যেই এটা তো এয়ার আপাতত, তো এয়ারের কারেন্ট ইন্ডেক্সটাকে হচ্ছে সেখানে রাখবো, এয়ারের কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা সেখানে রাখবো, পরবর্তীতে স্ট্যাক থেকে সেটাকে পপ করে দিব। এখন এখানে আছে লাস্টে হচ্ছে অ্যাপেন্ড, এই যে যাকে নিয়ে এত সময় কাজ করলাম AR1, ওকে তো শেষে অ্যাপেন্ড করে দিব, তাই না? ওকে তো রাখতে হবে। 1কে কেন রাখতে হবে? ওকে রাখবো কারণ যখন স্ট্যাকটা আগে তো স্ট্যাকটা খালি করে দিয়েছি, স্ট্যাক খালি করে কারেন্ট যে বিল্ডিংটা হইলো, সবসময় বিল্ডিংয়ের এক্সাম্পল দিয়ে দিলে এটা বুঝতে সুবিধা হবে। তো কারেন্ট যে বিল্ডিংটা হলো সেটা কিন্তু একদম লাস্ট বিল্ডিংটা। তো লাস্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে তো ওর চাইতে গ্রেটার বা ওর চাইতে ছোট এরকম কোনো আর কোনো এলিমেন্ট বা ভ্যালু নেই। সেই ক্ষেত্রে আমরা স্ট্যাকের মধ্যে ওকে একদম সর্বশেষে পুশ করে দিব। এখন এই সেম কাজটা আবার পরের ক্ষেত্রে করব, তবে আগে করেছি রাইটকে নিয়ে, এইবার সবই শুধুমাত্র লেফট। আগে স্ট্যাকটাকে ক্লিয়ার করে নিয়েছি, এবং এই দুইটা কিন্তু পুরো এই দুই পোর্শন কিন্তু হুবহু সেম, শুধুমাত্র এই অংশটুক বাদে। ওইখানে লেফট ছিল আর এখানে রাইট ছিল, আর কোনো কিছু চেঞ্জ হয়নি।
এরপরে কি করছি, এরপরে হচ্ছে এই যে যে লেফট এবং রাইট রয়েছে, আমি এরপরে পুরোটায় একবার ইটারেট করলাম, আই 0 থেকে n-1 পর্যন্ত, এই যে এই অংশটায় ইটারেট করলাম, এবং ইটারেট করে কী করব, ওই যে সেটা ভার্টিক্যালের জন্য কি করতে হবে, ভার্টিক্যালটা হবে আমার কারেন্ট এয়ার, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ভ্যালুটা, এর সাথে মাল্টিপ্লিকেশন করলাম রাইটের মধ্যে থাকা ভ্যালুটা, এই যে তার থেকে লেফটে থাকা ভ্যালুটা, এবং তার থেকে একটা -1 করছি, আমরা একটু আগে যেটা করছিলাম, যদি খেয়াল না থাকে, এই যে এখানে এসে আমরা তখন যেই লজিকটা দিয়েছিলাম, এই যে ভি এবং হচ্ছে এইচ, এই দুইটার মাল্টিপ্লিকেশন ভি এবং এইচ এর। ওকে, তাহলে হচ্ছে আমরা এই অংশটুকু থেকে প্রত্যেকটা হিস্টোগ্রামের জন্য তার প্রত্যেকটা ভ্যালুয়ের জন্য লেফট এবং রাইট নিয়েছি, এবং তার সাথে এইটাকে ভি ধরে এবং এই অংশটাকে এইচ ধরে আমরা রেক্ট্যাঙ্গেল এরিয়া ভি ইন্টু এইচটাকে বের করছি। এখন যদি শেষ অংশটা দেখি, শেষ অংশটা আমরা একটু দেখি, এখন যদি শেষ অংশটা দেখি, আমরা একটা ভ্যালু নিলাম এবং ফর আই ইন ম্যাট্রিক্স এই যে যেই ভ্যালুটা, এই ভ্যালুটা এমএস এর সাথে নিলাম, এটা আসলে কিছুই করতেছি না, পুরো যেই ম্যাট্রিক্সটা এই যে উপরে নিয়েছিলাম, এই ম্যাট্রিক্সের তো ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, ভ্যালু চেঞ্জ করে প্রত্যেকটা রোকে একটা নতুন হিস্টোগ্রাম বানিয়েছি, তাই না? তাহলে কি এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো হচ্ছে এক একটা হিস্টোগ্রাম, বুঝতে তো পারছি, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো হচ্ছে এক একটা হিস্টোগ্রাম। তাহলে এই শেষ অংশ এসে আমরা সেই ম্যাট্রিক্সের মধ্যে থাকা আই অর্থাৎ প্রত্যেকটা রো, পাইথনে এটা হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোকে নিচ্ছে, এবং আমরা ভ্যালু নামক একটা ভ্যারিয়েবল নিয়ে, এই যে এই দুইটাই কিন্তু ভ্যালু, আমরা একটু কনফিউজ না হয়ে যাই, ভ্যালু নামক দুইটা ভ্যারিয়েবল নিয়ে, এটা হচ্ছে এই এই ফাংশনের ভ্যালু, আর এটা হচ্ছে আমার মেইন ফাংশনের ভ্যালু, ঠিক আছে? তাহলে হচ্ছে এই ভ্যালুটা নিলাম এবং ভ্যালু নিয়ে সেটাকে প্রত্যেকটা এমএস এর মধ্যে সেই রোটাকে পাঠিয়ে দিচ্ছি। কি করছি, প্রত্যেকটা মনোটনিক স্ট্যাকের মধ্যে ওই রোটাকে পাঠিয়ে দিচ্ছি, তো প্রত্যেকটা রোয়ের প্রত্যেকটা হিস্টোগ্রামের জন্য আমাকে একটা ভ্যালু দিবে যেটা হবে ম্যাক্সিমাম, এটাকে যদি রিটার্ন করি তাহলে দেখতে পারবো আমরা ম্যাক্সিমাম অ্যান্সারটা পেয়ে যাব। তো এটা হচ্ছে পাইথনের সলিউশন, আমি সি প্লাস প্লাসেরও সলিউশনটা দেখিয়ে দিব, অসুবিধা নেই। এটার সলিউশন অ্যাকচুয়ালি হুবহু সেমই অলমোস্ট। তো আমরা আগে একটা ওই যে যেটা আমরা ম্যাট্রিক্স নিয়েছিলাম, ম্যাট্রিক্সের জন্য আগে ভি নিলাম, কারণ হচ্ছে যেহেতু এখানে স্ট্রিং করা ছিল, তো আমরা সেই স্ট্রিংটাকে আগে পুরোটাকে কনভার্ট করে সেইখানে ভিসিসি নিয়েছি সেই নতুন হিস্টোগ্রাম রাখার জন্য, এবং ম্যাট্রিক্সের মধ্যে থাকা স্ট্রিং ভ্যালু যদি 0 হয় তাহলে ভিসিসি এর মধ্যে 0 বসিয়ে দিয়েছি, অথবা যদি 0 না হয় তার মানে 1 আছে, 1 থাকলে হচ্ছে পূর্বেরটার সাথে যোগ করে দিয়েছি। এবং একই রকমভাবে যেহেতু আমার প্রত্যেকটা এই যে ভিসি এর মধ্যে থাকা প্রত্যেকটা রোকে আমরা হিস্টোগ্রামে কনভার্ট করে ফেলছি, ফলে এই যে সেম কাজ করছি একদম শেষের অংশটুকে থাকা যে ম্যাক্স ফাইন্ড ভ্যালু, এটা হচ্ছে আমাদের পাইথনে থাকা এমএসটা ছিল, তো সেই এমএস এর মধ্যে ভিসিসি অর্থাৎ রোটাকে সেন্ড করে দিয়েছি। অর্থাৎ এখন এখানে চলে আসি, এখানে চলে আসো, সেম লেফট নিয়েছি, রাইট নিয়েছি, একটা স্ট্যাক নিয়েছি, স্ট্যাককে পেয়ার হিসেবে নিয়েছি, পাইথনে নিয়েছিলাম টাপল, এবং ফর লুপ করলাম। সেই ফর লুপের মধ্যে যদি আমাদের এই হোয়াইল লুপের মধ্যে থাকা যে যদি আমাদের স্ট্যাকটা খালি না হয়, স্ট্যাকের মধ্যে থাকা ভ্যালুটা যদি খালি না হয়, এবং এটার মধ্যে যে ফার্স্ট ভ্যালুটা রয়েছে সেটা যদি আমার হাইটের চাইতে বড় হয়, তাহলে আমরা হচ্ছে পপ করে দিব, এবং যে পপ করব এখানে কিন্তু একটা -1 রাখা আছে, সেইটা তারা কনফিউজ না হয়। এটার ফলে কি হবে
এটা হচ্ছে আমাদের ওই একটু পাইথন এবং সি প্লাস প্লাসে একটু ব্যতিক্রমভাবে করা হয়েছে। তো এটা কী হবে, আমাদের স্ট্যাকের মধ্যে সবসময় একটা ভ্যালু থেকে যাবে। তো আমার পাইথনটাই হচ্ছে বেশি বেটার হবে, যে মানে পাইথনের যে অ্যাপ্রোচটা করছি সেইভাবেই আমরা খালি না রেখে আগে চেক করে নিব যে আমাদের স্ট্যাকটা খালি আছে কিনা। যদি স্ট্যাকটা খালি না থাকে তাহলে আমাদের কারেন্ট হাইটের সাথে ওইটাকে কম্পেয়ার করে ফেলবো, এবং লেফটের মধ্যে এবং তারপর রাইটের মধ্যে এই দুইটা পোর্শন তো হুবহু সেম, সেই ভ্যালুটাকে রেখে দিব। ওকে, তারপর হচ্ছে সেম কাজটাই করলাম ওইখানের মতো, যে আমরা আগে আর রেঞ্জ যেটা লিখতে চাইছিলাম, তো রেঞ্জের মধ্যে রাইট আর লেফট থেকে -1 করে দেবো, পরে ওই দুইটার গুণফল, হাইটের সাথে গুণফল, এটা হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। যাক, কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টে বললে আমি দরকার হলে সেটা বোঝানোর জন্য কমেন্টে বোঝানো গেলে বুঝাবো, দরকার হলে আরেকটা ভিডিওতে দেখাবো। এবং হচ্ছে আমার সাথে যদি কারো যোগাযোগ করার প্রয়োজন হয়, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01708652827, দুঃখিত 017652827। এবং যদি কারো আমাকে ইমেল করার প্রয়োজন পড়ে তাহলে imtiaz7862@gmail.com, এটা হচ্ছে আমার ইমেল। ধন্যবাদ সবাইকে।